হ্যালো গাইজ, আপনারা দেখছেন টিম রিহাস আর আমি শাশ্বত এবং বেশ অনেকদিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। শেষ যখন ভিডিও করেছিলাম তখন আমার চুল দাড়ি সব এলোপাতাড়ি ভাবে বড় হয়ে গেছিল, আজকে পরিষ্কার। শেষ যখন ভিডিও করেছিলাম তখন রাজ্যে চোরা ফুলের সরকার ছিল, আপ যাকে কামাল খিলা হ্যায়। কিন্তু এই বাদেও পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কেন তার ঢেরা পেটাতে ভিডিও করতে এলাম না? আসলে একটা পরিবর্তন হলে সেটা কেন হলো, কিভাবে হলো এবং কোন দিকে যাচ্ছে সেটা না বুঝেই যদি একটা হাওয়া অনুযায়ী ভিডিও করি, যেরকম বহু সেলিব্রিটি, বহু রিভিউয়ার এবং বহু কন্টেন্ট ক্রিয়েটার রাতারাতি তাদের মতবাদ, তাদের পক্ষ সমস্ত কিছু পাল্টে নিল, সেটা যদি করি তাহলে স্বতন্ত্র ক্রেডিবিলিটি তো হারাই। আর টিম রিহ্যাশ বা টিম সবসময় চেষ্টা করেছে যতটুকু বস্তুনিষ্ঠতার সাথে, যুক্তির সাথে, রেশনাল ওয়েতে জিনিসপত্র বিশ্লেষণ করা যায়। আপনারা যারা দেখেন হয়তো সেই এক্সপেকটেশন নিয়েই দেখেন, তাই একটু সময় নিয়ে যখন নতুন সরকারের শপথ গ্রহণ শেষ সেই সময় এসে এই ভিডিওটা করছি যে বর্তমানে রাজনীতির অবস্থানটাই বা কোন দিকে যাবে। যদিও আমি নিজে খুব একটা রাজনীতি নিয়ে যে মারাত্মক ভালো বিশ্লেষণ করতে পারি বা প্রাত্যহিকভাবে সমস্ত আপডেট নিতে থাকি সেটাও নয়, কিন্তু ফিল্ম এবং পলিটিক্স অলওয়েজ কানেক্টেড সেটা বলেছি। এবং টলিউডের ক্ষেত্রে তো এই দৃশ্যটা আপনারা চোখের সামনে সবাই দেখতে পেয়েছেন। তো সেই জায়গা থেকে আজকের এই ভিডিও। তো 4 মে 2026, মমপিসির ভাষায় বাঙালি যেন আরেকবার স্বাধীনতা পেয়েছে। মমপিসি মানে পিসির ভাইপো নয়, সব ভুলভাল কথায় একটা মমপিসি বলে না, ইনি হচ্ছে মমতা শঙ্কর, যিনি এই কথা বলেছেন। এবং আমরা দেখতে পেয়েছি রাতারাতি কি স্পিডে জোড়া ফুল থেকে পদ্ম ফুলের সমস্ত কিছু শিফটিং হচ্ছে। আমরা এটাও জানতে পেরেছি আলোর চেয়ে গতিশীল আসলে কি। আলোর চেয়ে গতিশীল হচ্ছে গিয়ে অটো কাকু আর রিক্সা কাকুরা, যারা আগের দিন পর্যন্ত একটা পতাকা এবং তার পরের দিনই এক্সাক্ট অপোজিট পতাকা। সেলিব্রিটিদের মধ্যেও এরকম একটা চেঞ্জেস দেখা গেছে, কিন্তু কেন এরকম একটা পালাবদল হলো এবং আগামী দিনে এটা কোন দিকে যেতে পারে, তারই সাথে টলিউড, যদি আমি জানি না টলিউড বলবো না হলিউড। কালীঘাটের দিদি চিৎপাত, টালিগঞ্জের দিদি মাত মাত। টালিগঞ্জে ফিল্মের জায়গা এখনো কিন্তু ইন্ডাস্ট্রি হয়নি, ট্রেড ইন্ডাস্ট্রি করব আমি। মেসিকে তার দেশ থেকে আনবো, তিনি 15 দিন কি 1 মাস থাকবেন, আমাদের ছেলেদের প্রশিক্ষণ দেবেন। মেসির থেকে ভালো প্লেয়ার আমরা বেঙ্গল থেকে দেবো। কিন্তু টলিউডেরই বা কোন দিকে পরিবর্তনগুলো যেতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে অনেকগুলো কথাবার্তা বলা হবে। প্রথমেই যদি আসি যে এই পরিবর্তনের কারণটা ঠিক কোথায়, এই কারণটা ভাই কারোরই অজানা নয় যে আগের সরকার, প্রাক্তন সরকার, তৃণমূল সরকারের চূড়ান্ত চূড়ান্ত ব্যর্থতা। গত 15 বছরে রাজ্যের মধ্যে শিল্পের প্রবেশ ঘটেনি, শিক্ষার একটা মারাত্মক রকমের ডাউনফল, প্রচুর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, টিচারদের ওপর রাস্তায় কি পরিমাণ অত্যাচার হয়েছে আমরা দেখেছি, আরজি করের মতো ঘটনা সেখানে ছিল। তো শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে একটা ফেইলার, একটা ভাতা কেন্দ্রিক সরকারের দিকে যাচ্ছিল এই সরকারটা। তো ডেভেলপমেন্ট নেই। অন্যদিকে পলিটিক্সের যত থার্ড ক্লাস টানবাজি পলিটিক্স হয়, যেরকম তোষণের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, সেটাও কিন্তু তৃণমূলের হাত ধরেই ঢুকেছে। তো এই দলটা হেন কিছু গর্হিত কাজ নেই যেটা করেনি, যার ফলে মানুষের আস্তে আস্তে মানে যাকে বলে তিতি বিরক্ত হয়ে গেছে। আমি আরো কথা বলতে চাইছি, সব ধরনের কথাবার্তা বলা যায় না সাংবিধানিক ভাষার বাইরে, ফলত আমি বলছি না। বাট আরো একটা বড় কারণ যে কারণে এই সরকারটা পড়লো, সেটা হচ্ছে কি একটা ব্যক্তিকেন্দ্রিক দল কিন্তু চলতে পারে না। একটা ব্যক্তিকেন্দ্রিক দল কখনো বড় বড় ইডিওলজির দলগুলোর সাথে পাঙ্গা দিতে পারে না। সেটা আপনারা দিল্লিতে আপের অবস্থা দেখতে পাচ্ছেন এবং এখানে টিএমসির অবস্থাটা দেখতে পাচ্ছেন। টিএমসি একটা ব্যক্তিকেন্দ্রিক দল, কোনো ইডিওলজি বা কোনো একটা মতাদর্শের খুঁটি ভিত্তি সেটা ওদের লোকেদের মধ্যে নেই। এই তোলাবাজি, কাটমানি, কলেজে কলেজে দাদাদের এই হোতাগিরি, এই সমস্ত কিছু কোনো রকম মতাদর্শ বা কোনো একটা ভিত্তি থাকলে এই পরিণতি পায় না। তো টিএমসির মাল্টিপাল কারণ আছে এই ফেইলারটা হওয়ার। তো এই ঢপের আর চপের সরকারের বিদায় তো হলো এবং একটা পরিবর্তনও হলো, কিন্তু সেই পরিবর্তনটা কি সর্বান্তকরণে ঠিক? এটা কতটা ঠিক আর কতটা ভুল, এটার উত্তর আগামী 5 বছরে আমরা অবশ্যই দেখতে পারবো। বাট অতীত আর বর্তমান থেকেও কিন্তু কিছু জিনিসপত্র জানা যায়। সবসময় শুধু ভবিষ্যতের ইঙ্গিতটা দেখলেই হয় না। আগের এত বছরে 1947 সালে ভারত স্বাধীনতা পেয়েছে, তখন থেকে বাংলায় এখনো পর্যন্ত কেন এই সরকারটার কখনো প্রবেশ ঘটেনি? এর জন্য আমাদের আরেকটু পেছনে ফিরতে হবে। সেটা হচ্ছে এখানে ব্রিটিশ শাসন ছিল এবং ব্রিটিশ শাসন থাকাকালীন কিন্তু আমাদের এখানে নবজাগরণ হয়। নবজাগরণের সময় যে সমস্ত লোকজন ছিল, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক, বিদ্যাসাগর হোক, রামমোহন হোক, তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে খুব একটা প্রশ্রয় দেয়নি। তিনি বারবার ইঙ্গিত দিয়েছেন, তার কথাতেই আছে যে গ্রিসের ধ্বংসের একটা বড় কারণ হচ্ছে গিয়ে ধর্মীয় বিকার, এবং এই ধর্মীয় বিকার যেখানে যেখানে ঘটবে সেইখানে ডাউনফল হবে, সেটা সভ্যতার হোক, সেটা যে কোনো জিনিসপত্রের হোক। তো রবীন্দ্রনাথের ইডিওলজিতে এখানে মানুষজন বিশ্বাসী ছিল। আর নট অনলি রবীন্দ্রনাথ, আমাদের যারা ধর্মীয় গুরু, সেটা রামকৃষ্ণ পরমহংসদেব হোক, সেটা বিবেকানন্দ হোক, তারাও কিন্তু তাদের প্রচারে বহুত্ববাদের কথা বলে, যে ঈশ্বর আরাধনার জন্য নির্দিষ্ট পথে যেতে হয় না, সবাই সবার পথে ঈশ্বরের আরাধনা করতে পারে। তো রবীন্দ্রনাথের মাটি, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মাটি, রামকৃষ্ণ ঠাকুরের মাটি,
বিবেকানন্দের মাটি, সেখানে এই রাজনীতির প্রবেশ অত সহজে ঘটেনি। ইভেন আরো যারা যারা আমাদের কালচারাল আইকন বলি, রাজনৈতিক আইকন বলি, সেটা সত্যজিৎ রায় হোক, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস হোক, নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু ডাইরেক্টলি বলেছিলেন ধর্মীয় প্র্যাকটিস একটা ব্যক্তিগত প্র্যাকটিস। তিনি নিজে যথেষ্ট ধর্মপ্রাণ মানুষ ছিলেন, কিন্তু তিনি ধর্মের সাথে রাজনীতির মেলবন্ধন চাইনি। এটা একটা খুব বড় কারণ যে বাংলায় কেন এতদিন এই সরকারের প্রবেশ ঘটেনি। আরো একটা কারণ লুকিয়ে আছে, সেটা হচ্ছে 34 বছরের বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে আমরা জানি একটা দক্ষিণপন্থা একটা বামপন্থা, বামপন্থাতে কিন্তু ধর্মীয় রাজনীতির প্রবেশ অত সহজে ঢুকতে দেয়নি। বিশেষ করে এরকম একটা নির্দিষ্ট ধর্মভিত্তিক দলের প্রবেশ তো ঢুকতেই দেয়নি। এগুলো তো গেল অতীতের উদাহরণ, কিন্তু অতীতের উদাহরণ বাদেও গত 6-7 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কি কি দেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু মারাত্মক মেরুকরণের একটা রাজনীতির শিকার হয়েছে। সেটা পার্শ্ববর্তী দেশের কথায় হোক, দেশপ্রেমের কথায় হোক, বা হিন্দুত্বের কথায় হোক, সমস্ত কিছু দিয়েই একটা মেরুকরণ মানুষের মধ্যে চলেছে। আপনারা নিশ্চয়ই বহু বন্ধু বান্ধব এরকম দেখেছেন যাদের সাথে ছোটবেলায় কথা বললে ধর্ম টর্ম নিয়ে খুব একটা বাওয়াল হতো না, যেটা রিসেন্টলি মারাত্মক ভাবে শুরু হয়েছে। অর্থাৎ মেরুকরণ প্রপারলি হয়েছে, এবং এই মেরুকরণের প্রশ্রয়, এই মেরুকরণের রাস্তা কিন্তু আগের সরকার তৃণমূলই তৈরি করেছে। বাট এই মেরুকরণ যখন হয়েছে, দেশপ্রেম, ধর্ম, এই সমস্ত কিছুর সাথে যখন একটা পলিটিক্যাল পার্টি নিজেদেরকে ইনক্লাইন করে ফেলেছে, মানুষের পক্ষে আর অল্টারনেট বেছে নেওয়া সম্ভব হচ্ছে না। আর অল্টারনেট কি করে বাঁচবে? যে সমাজে শিক্ষিত, সভ্য, সেকুলার এই কথাগুলো দিন দিন একটা গালাগালিতে পরিণত হচ্ছে, সেখানে তো মেরুকরণের শিকার হবেই মানুষ। এবার গত 6-7 বছরের দিকে না তাকিয়ে যদি জাস্ট চৌঠামের পরবর্তীতে এখানে কি কি হয়েছে সেগুলোর দিকে তাকাই, তাহলে কি কি দেখতে পাচ্ছি? সিইউ এর ছাত্রদের ওপর এবিভিপি ছাত্র সংগঠনের একটা প্রহার চলেছে। যদিও এবিভিপি অস্বীকার করতে পারে যে এরা কেউ আমাদের ছাত্র সংগঠনের অংশ নয়, কিন্তু তাদের পতাকার আন্ডারে, তাদের কথা বলেই কিন্তু এই জিনিসটা ঘটছে। তো এই জিনিসটার দায় নিতে হবে। সিইউ এর ছাত্রদের ওপর একটা অ্যাটাক চলেছে, বিদ্যাসাগর কলেজের উপাচার্যের ওপর একটা অ্যাটাক চলেছে, আশুতোষ কলেজ, যে কলেজটা টিএমসির আতুরঘর, টিএমসি যেখানে চূড়ান্ত অরাজকতা চালিয়েছে, আমরা সবাই বহু মানুষকে চিনি যারা এই অরাজকতার ভিকটিম, সেখানে ঢুকে হঠাৎ করে তারাও এরকম একটা গুন্ডাগার্দি শুরু করেছে। এবং নট অনলি দিস, জিয়াগঞ্জে লেনিনের মূর্তি ভাঙা, যাদবপুর এডবিতে লেনিনের মূর্তিতে গেরুয়া আবির দেয়া, এই ঘটনা বাদেও বিভিন্ন জায়গায় বুলডোজার চালানো হচ্ছে। একটা বিরিয়ানির দোকান মা কালীর মন্দিরের পাশে ছিল, সেই বিরিয়ানির দোকানটার নাম ছিল আফরিন বিরিয়ানি। সেখানে এসে অতিশয় ভদ্র এবং বিনম্রভাবে বলা হয়েছে এই দোকানটা এখান থেকে তুলে নেওয়া হোক এবং নামটাও পাল্টে দেওয়া হোক। এছাড়া আমরা দেখতে পেয়েছি বনগার যে বিখ্যাত নীল বিদ্রোহের মূর্তি, সেই মূর্তিটাকে পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আরো কিছু কিছু জায়গায় সিধু কান্নুর মূর্তির ওপর অ্যাটাক, এই সমস্ত জিনিসপত্র শুনতে পাচ্ছি। দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন দোকানপত্র তুলে দেওয়ার কথাবার্তা। আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনি জেতার পরেই, ভোটে জেতার পরেই, নট শপথ গ্রহণ, জেতার পরেই যে কথাটা বলেছেন যে আমি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কাজ করব, তারা আমায় ভোট দিয়েছে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা অনেক কিছু বলে ডিফেন্ড করতে পারেন, বাট এগুলো ডিফেন্ড করার বিষয় নয়। তাছাড়া যদি এখন দেশের পরিস্থিতির দিকেও তাকায়, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন নিট অর্থাৎ ডাক্তারির এলিজিবিলিটি টেস্ট, সেটার মতো পরীক্ষা বাতিল হয়ে গেল। মানে সেটার মতো পরীক্ষার আরো একবার রিটেস্ট দিতে হবে। এটা যারা যারা অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য কি পরিমাণ মানে বিধ্বস্ত করার মতন একটা ঘটনা। নট অনলি দিস, আরো একটা ঘটনা কি আছে, বিহারের শিক্ষামন্ত্রী, নট এনি আদার মন্ত্রী, শিক্ষামন্ত্রী বলছে যে মেয়েদের পড়াশোনার কি দরকার। मेरा कहने का मतलब है जरूरत क्या है एजुकेशन की? हमारे घर की बेटियां हमारी शक्ति है, हमारी समृद्धि का आधार है, और उन बेटियों को क्या जरूरत है सड़क पर आने का भाई, जब नारी शक्ति बंधन के लिए मोदी जी खड़े हैं। हक के लिए आपको हक तो ऐसे ही मिल जाएगा। এবার আমি একটা কথা বলি যে হতে পারে এই জিনিসটা পার্টি থেকে নির্দেশিত নয়, পার্টি এবিভিপি কে বা যারা এবিভিপির নাম করে কাজ করছে তাদেরকে বলে দেয়নি। পার্টি হয়তো বলে দেয়নি নীল বিদ্রোহের মূর্তি ভাঙো, পার্টি হয়তো বলেনি লেনিনেরও মূর্তি ভাঙো। বাট একটা পার্টির আওতায় বা একটা পার্টির ছবি নিয়ে, একটা পার্টির পতাকা নিয়ে এই কাজগুলো করা যায়। সেই কারণটা কেন? তার কারণ হচ্ছে গত 6-7 বছরের মেরুকরণের রাজনীতি, যে যে প্রচারগুলো চলেছে তাতে এই কথাগুলো কিন্তু বলা যায়। তার ফলেই এই জিনিসটা ঘটছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে দেশপ্রেমের নামে কোনো অধর্মকে প্রশ্রয় দেয়া এটা কোনোদিনই ঠিক নয়। এটা ঘরে বাইরের একটা লাইন ছিল। তো এই জিনিসটা ঘটছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যেটা থেকে আগামী একটা ভয়ঙ্কর দিকেও যেতে পারে, সেই ভয়টা কিন্তু থেকে যাচ্ছে। তো এই ছিল আমার ওভারঅল এই যে পরিবর্তনের কারণ এবং নতুন পরিবর্তন, এই সমস্ত কিছু নিয়ে ওপিনিয়ন। আমি জানি যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল, এর জন্য আমি সহজে বলতেও চাই না, রাজনৈতিক ভিডিও খুব একটা করতেও চাই না। বাট কিছু কিছু সময় না কথা বলাটা পরবর্তীতে নিজের কাছেও গিল্টের কারণ হতে পারে, এবং আমি জানি না এটার রিয়াকশন কি হবে।
বাট পলিটিক্যাল কারণ বাদে এবার যদি আমার মেইন রুজি রুটিতে আসি, মেইন ইন্টেনশনে আসি, দ্যাট ইজ ফিল্ম। টলিউড অথবা হলিউড। টলিউডের ক্ষেত্রে আমরা যদি 2000-এর পরের ইতিহাসটাও বেসিক ভাবে দেখতে যাই, 2000-এর পরে 2011-র আগে পর্যন্ত একটা পরিস্থিতি ছিল যেখানে সরকারের বিরুদ্ধেও কথাবার্তা বলা যায়, অর্থাৎ টলিউড একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেস। সেই ইন্ডিপেন্ডেন্ট স্পেসে হতে পারে নির্দিষ্ট ফেডারেশন বা কমিটি থাকতেই পারে, সেখানে সরকারের অন্যায়ের বিরুদ্ধে কিন্তু রীতিমতো ছবি হয়েছে। আপনারা যদি তুল কালাম দেখেন, আপনারা যদি প্রতিবাদ দেখেন, ইভেন ফাটা গেস্ট, যে কোনো একটা বেসিক মেইন স্ট্রিম ছবি, খুব অল্টারনেটে যেতেও হবে না, একটা মেইন স্ট্রিম ছবিতেই দেখবেন বেশিরভাগ ভিলেন কোনো একটা পলিটিক্যাল পার্টির লোক, তাকে দেখানো হচ্ছে। এবং সোসাইটিতে যা যা সমস্যা চলছে, সেটা জমি আন্দোলন, সিঙ্গুর নন্দীগ্রাম জমি আন্দোলন, এই জিনিস তুলকালামে উঠে এসছে। প্রতিবাদের ক্ষেত্রে আপনারা দেখবেন বেকার সমস্যা থেকে শুরু করে এই যে তোলাবাজি রাগ, এই সমস্ত কিছুর দিকে কিন্তু আঙুল তোলা হয়েছে। এইরকম একটা পরিস্থিতি ছিল 2011 থেকে এই যে 2026, এর মধ্যে টলিউডের আরো অত্যন্ত বাজে বাজে পরিবর্তন ঘটেছে। সেখানে আপনারা ইম্পা এবং ফেডারেশন এই দুটোর কথাই জানেন, এবং আমাদের চ্যানেলেও জয়ব্রত দাস, যিনি একাডেমি অফ ফাইন আর্টস বানিয়েছেন, তার পডকাস্ট আছে, দেখতে পারেন, সেখানেও এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথা হয়েছিল। ইম্পা এবং ফেডারেশন ব্যান্ড কালচার চালু করেছিল, যে অনির্বাণ ভট্টাচার্যের মতন অভিনেতা, ব্যাংকেবল অ্যাক্টর, ট্যালেন্টেড রাইটার, ট্যালেন্টেড ডিরেক্টর, যথেষ্ট তার ফ্যান বেস আছে, তার মতন একটা লোককেও কিন্তু এই ইন্ডাস্ট্রি ব্যান করে দিতে পারে। আর ডিরেক্টরদের মধ্যে তো আমি বললামই না, অনেক লোকজন আছে, ইন্দ্রনীল রায়চৌধুরী থেকে শুরু করে আরো বহু লোকজন যারা অ্যাজ ডিরেক্টর কাজ করতে পারছিল না। তাছাড়া কমার্শিয়াল ছবি আপনি যে কোনো জায়গায় যান, সেটা তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রি, পারলে হলিউডে চলে যান, কি যেখানে খুশি, প্রতিটা ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন যে পলিটিক্সকে তারা অ্যাটাক করে। সমাজে যারা যারা গন্ডগোল করছে, সিনেমা তার মধ্যে দিয়ে তার প্রতিবাদটা চালায়। এই বলিউড আর টলিউড হচ্ছে এরকম দুটো জায়গা যারা জাস্ট রিয়েলিটি থেকে টোটাল সরে গেছে। টলিউডে যেহেতু আমি বললাম শুরুতেই যে ইয়াং লোকজন চলে গেছে শিল্পের অভাবে, তো ইন্ডাস্ট্রিটাও বৃদ্ধাশ্রম কেন্দ্রিক হয়ে গেছিল, গোয়েন্দা ছবি আর নইলে পারিবারিক ছবি। এবং সেই ছবিতে রাজনীতি, সেই ছবিতে কে ভিলেন, কে সোশ্যালি কোনো খারাপ কাজ করছে, এই সমস্ত জিনিসপত্র তো হারিয়েই গেছে। তো গত 15 বছরের সিনেমার যেরকম ডিগ্রেডেশন হয়েছে, তারই সাথে ইন্ডাস্ট্রির কালচারের এই ব্যান্ড কালচার থেকে শুরু করে বয়কট, তোলাবাজি এবং টাকা দেয়া নেয়া, সমস্ত কিছু অত্যন্ত বিশ্রী রকম একটা রূপ নিয়েছে। আর ছবির কথা তো ছেড়েই দিলাম, এই যে রিসেন্টলি একজন বলছেন না যে টলিউড হলিউড হবে, দ্য মগজ, দ্য ব্রেইন মেশিনারি উই হ্যাভ। ঠিক আছে ভাই, আমরা ছবি রেগুলারলি দেখি, বোঝা গেছে কতটা ব্রেইন মেশিনারি আছে, যাই হোক। বাট এখন আগামী পরিবর্তনটা কোন দিকে যেতে পারে? খুব ভালো হয় যদি টলিউড রাজনীতি থেকে নিজেকে বিরত রাখতে পারে, মানে রাজনীতির সাথে আরেকবার নিজেদেরকে এনক্লাইন করে সেখানে রাজনৈতিক সুবিধা নিলে যে পরিণতিটা হবে, কদিন পর থেকে প্রপাগান্ডা ছবি হতে থাকবে। হতে পারে সিনেমা পয়সা পেতে শুরু করলো, কিন্তু শিল্পের যে স্বাধীনতাটা, সেটা কিন্তু খুবই দরকার। শিল্প এবং শিল্পীর তারা তাদের বক্তব্যটা এই সময় যদি বলে, বিভিন্ন অন্যায় যদি হয়, সেটার প্রতিবাদ যদি তাদের শিল্পের মধ্যে দিয়ে করতে পারে, তাহলেই একটা কথাবার্তা বলা যাবে। আর যদি সেটা না থাকে, যদি টাকা পয়সার সাথে সাথে তাদের প্রপাগান্ডাও রেগুলারলি প্রচার হতে থাকে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো ওভারঅল টলিউড নিয়ে আজকে আমার মেইন ভিডিওটা পলিটিক্যালি ছিল, বাট টলিউড নিয়ে আমার এটাই বলার, একে কিচ্ছু হলিউড ফলিউড হতে হবে না। আমরা টলিউড, টালিগঞ্জ, বাংলা ছবি, এবং সেটা কলকাতা কেন্দ্রিক নয়, সারা বাংলা কেন্দ্রিক যেরকম ছবি হয়, সেখানে আর্ট ফিল্ম হবে, সেখানে কমার্শিয়াল ফিল্ম হবে, সেখানে মিডল অফ দ্য রোড ফিল্ম হবে, এবং সর্বোপরি ভালো ছবি হবে, ভালো ডিরেক্টর থাকবে, ভালো আর্টিস্ট উঠবে, এতটুকু দাবিই করতে পারি। আমি জানি না আজকের ভিডিওটার পর আমি কি হাম্পুকেতে চলেছি, বাট দিস ওয়াজ আওয়ার ভিডিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।